প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিতের 12 অধ্যায় নিয়ে আলোচনা করব। 12 অধ্যায়ের প্রথম অংশে, দ্যাট মিন্স 12.1-এ তোমাদের সরল সহ সমীকরণের যোগ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ সকল সমীকরণ সমাধান করা সম্ভব কিনা। তোমরা অষ্টম শ্রেণীতে ষষ্ঠ অধ্যায়ে সরল সহ সমীকরণ সমাধান করে শিখেছো। ওইখানে তোমরা দেখতে পেয়েছো যে সকল সমীকরণই সমাধান করা সম্ভব হয়েছে এবং সমাধান করলে তোমরা একটি সমাধান বিন্দু পেয়েছো। সমাধান বিন্দু একটি পেয়েছো। আজ আমি তোমাদেরকে দেখাবো যে আসলেই সকল সহ সমীকরণ সমাধান করা সম্ভব কি না। তোমরা দেখতে পাবে অনেক সরল সহ সমীকরণ আছে, তাদেরকে সমাধান করা যাচ্ছে না, দ্যাট মিন্স তাদের কোনো সমাধান বিন্দু নেই। আবার অনেক সমীকরণ, সরল সহ সমীকরণ দেখবে যাদের সমাধান করলে তাদের সমাধান বিন্দু অসংখ্য, অনেক সমাধান বিন্দু, অসংখ্য সমাধান বিন্দু বের করা যায়। আবার কিছু সমীকরণ পাবে যাদেরকে সমাধান করলে একটি মাত্র সমাধান বিন্দু পাওয়া যায়, যা তোমরা অষ্টম শ্রেণীতে শিখেছিলে। শিক্ষার্থীরা আসো, তাহলে আমরা জানি যে দুটি সরল সহ সমীকরণ দেখে আমরা কিভাবে বুঝবো যে তাদেরকে সমাধান করা সম্ভব কি সম্ভব না, বা সমাধান করলেও তাদের কয়টি সমাধান বিন্দু আছে, একটি না অসংখ্য সমাধান বিন্দু আছে। এই শর্তগুলো আজকে আমরা জানব। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমি বোর্ডে দুইটি ইকুয়েশন লিখেছি। এই দুটি ইকুয়েশন বলা হয় স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, মানে সরল সহ সমীকরণের আদর্শ সমীকরণ বলা হয় তাদেরকে। এই দুটি ইকুয়েশনে খেয়াল করে দেখো, এখানে সমীকরণ দুটিতে চলক এক্স এবং ওয়াই, চলক এক্স ওয়াই, এই এক্স এর সহগ a1, এখানে ওয়াই এর সহগ b1, আর c1 হলো কনস্ট্যান্ট বা ধ্রুবপদ। দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ a2, ওয়াই এর সহগ b2 এবং কনস্ট্যান্ট c2। আমরা এই যে এক্স, ওয়াই এবং কনস্ট্যান্ট, দুইটা সমীকরণের এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং কনস্ট্যান্ট, এগুলোর মধ্যে আমরা একটা সম্পর্ক প্রতিষ্ঠা করব। এগুলোর মধ্যে কি আমরা একটা সম্পর্ক প্রতিষ্ঠা করব, যে সম্পর্কের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সমীকরণগুলো সমাধান করা সম্ভব কি সম্ভব না। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি প্রথমত তোমাদের দুটি সমীকরণ নিয়ে শিক্ষার্থীরা এই দুটি সমীকরণের দিকে তোমরা খেয়াল করো। এই দুটি সমীকরণের যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, সেটা তোমরা অষ্টম শ্রেণীতে লেখচিত্র আঁকা শিখেছো। অর্থাৎ এই সমীকরণ দুটির যদি আমরা বিন্দু নির্ণয় করি, এই সমীকরণের বিন্দু এবং এই সমীকরণের বিন্দু নির্ণয় করি, বিন্দু নির্ণয় করে যদি আমরা গ্রাফ শিটে লেখচিত্র অঙ্কন করি, দেখা যাবে যে এই সমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করলে দেখা যাবে যে লেখচিত্রে এরকম সমান্তরাল সমীকরণ চলে আসবে। আমরা যদি এই দুটি সমীকরণের লেখচিত্র অঙ্কন করি শিক্ষার্থীরা, দেখা যাবে যে এমন দুটি সমান্তরাল সরল রেখা চলে আসবে। তোমরা বাসায় এই সমীকরণগুলোর বিন্দু নির্ণয় করে দেখতে পারো, বিন্দুগুলো বসিয়ে, যে এরকম সমান্তরাল সরল রেখা চলে আসবে। দ্যাট মিন্স এই রেখা দুটি পরস্পরকে কি ছেদ করছে না। তোমরা জানো দুটি সমীকরণ সমাধান, দুটি সমীকরণের সমাধান কি সেটা তোমরা জানো। সমাধান বলতে বোঝায় যে একটি সমীকরণের লেখ যদি আরেকটি সমীকরণকে কোনো বিন্দুতে ছেদ করে, তাহলে তাদেরকে সমাধান করা যায়, এবং সেই ছেদ বিন্দুকেই আমরা কি বলি, সমাধান বিন্দু বলে থাকি। শিক্ষার্থীরা তোমরা দেখো, এই দুটি সমীকরণ যদি লেখচিত্র আঁকা হয়, তাহলে দেখা যাবে যে তারা একে অপরকে ছেদ করছে না। তার মানে তাদের কোনো সমাধান বিন্দু নেই। কারণ সমাধান বিন্দু বলতে বুঝি আমরা কি, যে একটি রেখা অপর একটি রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে আমরা কি বলি, সমাধান বিন্দু বলি। যেহেতু এই রেখা দুটি একে অপরকে ছেদ করছে না, তার মানে কি রেখা দুটি সমাধান যদি তোমরা করতে যাও, তাহলে কোনো সমাধান বিন্দু পাবে না বা সমাধান বের করতে পারবে না। তার মানে এখান থেকে বোঝা গেল যে সকল সমীকরণ যে সমাধান করা সম্ভব, আসলে তা নয়। অনেক সমীকরণ পাওয়া যাবে, এরকম সমীকরণ পাবে যাদেরকে সমাধান করা সম্ভব হবে না। তার কারণ হলো কি, তাদের লেখচিত্র অঙ্কন করলে দেখা যাবে যে তারা একে অপরকে ছেদ করছেন, অর্থাৎ রেখা দুটি পরস্পর কি হয়ে যাবে,
সমান্তরাল হয়ে যাবে। দুটি রেখা যদি এরকম পরস্পর সমান্তরাল হয় তখনই তাদেরকে কি সমাধান করা সম্ভব হয় না। শিক্ষার্থীরা দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে রেখা দুটির সমীকরণ, এই রেখা দুটির সমীকরণ দুটির দিকে খেয়াল করে দেখো তোমরা, এই সমীকরণ দুটির মধ্যে কি যে চলকগুলো আছে, এই চলকের সহগগুলোর মধ্যে কি সম্পর্ক বিদ্যমান আমরা একটু দেখি। শিক্ষার্থীরা দেখো, এখানে এক্স এর সহগ 2, এখানে এক্স এর সহগ 4, তাদের যদি এই 2 আর 4 এর যদি আমরা অনুপাত করি তাহলে 2/4। আবার খেয়াল করে দেখি শিক্ষার্থীরা, এখানে এটার মান আসতে কত শিক্ষার্থীরা, এটার মান আসবে হাফ। আবার এখানে দেখো ওয়াইয়ের সহগ 1, ওয়াইয়ের সহগ 2, তাহলে এই সহগ দুটো যদি অনুপাত করি তাহলে আসবে কত, হাফ। আবার এই কনস্ট্যান্ট দুটির মধ্যে মানে ধ্রুবপদ দুটির মধ্যে যদি আমরা অনুপাত করি তাহলে কি আসবে শিক্ষার্থীরা, দেখো 12/5, 12/5। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, আমরা দুটি এক্স এবং ওয়াই এই চলকের এক্স চলকের সহগ দুটি আমরা তুলনা করলাম, তুলনাতে কি পাইলাম, হাফ। ওয়াই চলকের সহগ দুটি তুলনা করলাম, এই তুলনাতে কি পাইলাম, হাফ। আবার কনস্ট্যান্ট দুই সহগ দুটি অনুপাত বের করলাম, তাতে কি পেলাম আমরা, 12/12। তোমরা খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এখানে এই হাফ এবং এই হাফ পরস্পর কি সমান, কিন্তু এই 12/5 তাদের সমান নয়। তার মানে এক্স চলকের সহগ এবং ওয়াই চলকের সহগ দুটির অনুপাত সমান, এক্স চলকের সহগের অনুপাত এবং ওয়াই চলকের সহগের অনুপাত দুটি সমান, কিন্তু কনস্ট্যান্ট যে দুটা সমীকরণে যে দুটা ধ্রুবপদ আছে, ধ্রুবপদের অনুপাতটি তাদের সমান নয়। তার মানে শিক্ষার্থীরা আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি যে এরকম যদি কোনো শর্ত আসে, এরকম যদি কোনো অবস্থা আসে, কোনো দুটি সমীকরণের এক জোড়া সমীকরণের চলকদের অনুপাত চলকদের সহগের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাতের মধ্যে যদি এই ধরনের কোনো সম্পর্ক বিদ্যমান থাকে, তাহলে আমরা বুঝতে পারবো সেই সমীকরণগুলো কি সমাধান করা সম্ভব নয়। এবং তাদের যদি লেখচিত্র আমরা অঙ্কন করতে চাই, দেখা যাবে যে তাদের লেখচিত্র এরকম দুটি সমান্তরাল সরল রেখা চলে আসবে। তাহলে এই অংশ থেকে আমরা যে জিনিসটি জানতে পারলাম শিক্ষার্থীরা, আমরা এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মাধ্যমে সেই শর্তটি একটু লিপিবদ্ধ করি বা দেখি কি হয়, শর্তটি কি দাঁড়ায় স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মাধ্যমে। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, আমরা প্রথমত এই যে হাফ বের করলাম, হাফটা কি দুটি সমীকরণের এক্স চলকের সহগদের অনুপাত, এক্স চলকের সহগদের অনুপাত। এখানে দেখো এক্স চলকের সহগ কি a1, এখানে এক্স চলকের সহগ কি a2, যেখানে এখানে ছিল 2, এটাতে ছিল 4, আর এখানে কত এক্স চলকের সাথে সহগ আছে a1, এখানে এক্স চলকের সহগ আছে কি a2। তাহলে এই দুটোর অনুপাত কি দাঁড়াচ্ছে শিক্ষার্থীরা, a1/a2। তারপরে দেখো ওয়াই চলকের সহগদের অনুপাত, তাহলে ওয়াই চলকের সহগ কি এখানে b1 আর এখানে b2, তাহলে ওয়াই চলকের সহগ কি আসতেছে, b1/b2। এবং কনস্ট্যান্ট দুটোর অনুপাত কি দেখো, c1/c2। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখান থেকে আমরা কি জানতে পেরেছি, যে এই দুটো অনুপাত সমান হবে, তাহলে মানে এখানে সমান চিহ্ন এবং এই অনুপাতটি সমান নয়, দ্যাট মিনস নট ইকুয়াল। খেয়াল করে দেখি শিক্ষার্থীরা, তাহলে আমরা এই যে জিনিসটি পাইলাম, এটা একটা সূত্র আকারে আমরা কল্পনা করতে পারি যে এক্স চলকের সহগদের অনুপাত এবং ওয়াই চলকের সহগদের অনুপাত সমান, কিন্তু ধ্রুবপদদ্বয়ের অনুপাত যদি সমান না হয় তাহলে সেই সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়, তাদেরকে সমাধান করা যাবে না। এবং ওই সমীকরণ দুটি যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, তাদের লেখচিত্র এরকম দেখাবে, দুটি সমান্তরাল সরল রেখা আসবে। শিক্ষার্থীরা নিশ্চিত তোমরা বুঝতে পারছো? তাহলে এটা তোমরা লিখে নাও একটি শর্ত হিসেবে, যে যদি দুটি সমীকরণের চলকের সহগদের অনুপাত এবং ধ্রুবপদদ্বয়ের অনুপাতের সাথে যদি এরকম একটি সম্পর্ক স্থাপন হয়, তাহলে সেই সকল সমীকরণদ্বয়কে সমাধান করা সম্ভব হবে না। এর একটা সূত্র করে তোমরা লিখে নিতে পারো। এবার শিক্ষার্থীরা আমরা আরো এক জোড়া সমীকরণ দেখব। শিক্ষার্থীরা এই জোড়া সমীকরণের দিকে খেয়াল করে দেখো, আমরা যদি এই সমীকরণ জোড়ার সমাধান করতে যাই, তোমরা এই সমীকরণ দ্বয়ের কতগুলো বিন্দু বের করে যদি লেখচিত্র অঙ্কন করো, তাহলে দেখা যাবে, লেখচিত্র অঙ্কন করলে দেখা যাবে যে প্রথম সমীকরণটির লেখচিত্র আঁকলে দেখবে তোমরা প্রথম সমীকরণটি লেখচিত্রে এরূপ দেখাবে। আমি আনুমানিক একটি রেখা টানলাম, তোমরা নিজেরা বিন্দু বের করে রেখা টেনে দেখতে পারো।
যদি আমরা এরকম এই প্রথম সমীকরণের লেখচিত্র অঙ্কন করি তাহলে এরকম একটি সরল রেখা পাবো। আবার সিমিলারলি দ্বিতীয় সমীকরণের যদি আবার বিন্দু বের করে এরকম লেখচিত্রে স্থাপন করে রেখা টানার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এই সমীকরণের লেখচিত্র এই সমীকরণটির উপর দিয়ে গমন করলো। দেখবে যে ওই সমীকরণের লেখচিত্র এই সমীকরণটির উপর দিয়ে গমন করবে। ধরে নিলাম প্রথম সমীকরণের লেখচিত্র এটা, আবার দ্বিতীয় সমীকরণের লেখচিত্র ধরে নিলাম এটা। আমরা দ্বিতীয় সমীকরণের লেখচিত্র অঙ্কন করি, তাহলে দেখা যাচ্ছে প্রথম সমীকরণের লেখচিত্র এবং দ্বিতীয় সমীকরণের লেখচিত্র একই রেখা দেখা যাচ্ছে, বা একটি রেখা আরেকটির উপর দিয়ে গমন করেছে, তারা কি আসলে একই রেখা। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এই দুটি রেখা একটি অপরের উপর দিয়ে গেল, তার মানে কি এরা অসংখ্য বিন্দুতে একে অপরকে ছেদ করলো, অসংখ্য বিন্দুতে। তার মানে কি এরকম সমীকরণ জোড়া যদি পাওয়া যায়, এই ধরনের সমীকরণ জোড়া যদি পাই, তাহলে এই ধরনের সমীকরণ জোড়া কি তাদের সমাধান বিন্দু কি হবে? অসংখ্য হবে। তারা একে অপরকে, যেহেতু একটি সমীকরণ আরেকটির উপর দিয়ে গমন করলো, তাহলে তারা কি একাধিক বিন্দুতে একে অপরকে ছেদ করলো। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি তাদের অসংখ্য সমাধান বিন্দু আছে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, এই পেন্সিল এবং এই মার্কারটার দিকে দেখো, একটি অপরের উপর যদি মিলে যায়, তাহলে তাদের কি একটি অপরের উপর মিলে গেলে তারা অসংখ্য বিন্দুতে ছেদ করলো, তারা অসংখ্য বিন্দুতে। তার মানে এরকম সমীকরণ জোড়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? তাদের সমাধান বিন্দু অসংখ্য। শিক্ষার্থীরা এখন দেখো, এই সমীকরণ জোড়ার চলকের সহগগুলোর মধ্যে কি সম্পর্কটা বিদ্যমান আমরা একটু এখানে দেখি। খেয়াল করে দেখো, এখানে এক্স এর সহগ 2, এখানে এক্স এর সহগ 4, যার মান কত দাঁড়ালো শিক্ষার্থীরা? হাফ। এখানে ওয়াই এর সহগ 1, এখানে ওয়াই এর সহগ 2, যার মান দাঁড়ালো হাফ। এখানে কনস্ট্যান্ট পদ 6, এখানে কনস্ট্যান্ট পদ কত? 12, যাদের অনুপাতের মান দাঁড়ালো কি? হাফ। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই সমীকরণ জোট বা এই সমীকরণ জোড়ার মধ্যে খেয়াল করো, এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং কনস্ট্যান্ট দ্বয়ের অনুপাতগুলো কি পরস্পর সমান। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ সমান সমান হাফ সমান সমান হাফ। তার মানে বোঝা গেল যে সকল সমীকরণ জোড়ায় এক্স চলকের সহগের অনুপাত, ওয়াই চলকের সহগের অনুপাত এবং কনস্ট্যান্ট দ্বয়ের সহগের অনুপাত যদি এরকম সমান হয়, তাহলে সেই সকল সমীকরণ জোড়ার সমাধান পাবো কি? অসংখ্য। সমাধান বিন্দু কি? অসংখ্য। অর্থাৎ তারা একে অপরের উপর দিয়ে গমন করবে, একটি রেখা আরেকটি রেখার উপর দিয়ে গমন করবে এবং তাদের অসংখ্য সমাধান বিন্দু পাওয়া যাবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এই যে এই সমীকরণ জোড়া থেকে যেই থিমটি পাইলাম, এটাকে যদি আমরা আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করে একটি সূত্র প্রতিষ্ঠা করতে পারি। খেয়াল করে দেখো, তাহলে কি পাইলাম আমরা? এই যে সহগগুলোর অনুপাত এখানে লেখা আছে, তাহলে আমি কি বললাম? এক্স চলকের সহগের অনুপাত, a1/a2, তারপর ওয়াই চলকের সহগের অনুপাত b1/b2, কনস্ট্যান্ট দুটির অনুপাত c1/c2। তার মানে আমরা কি পাইলাম? যে তারা পরস্পর কি তিনটাই পরস্পর সমান। যদি তিনটা পরস্পর সমান হয়, তাহলে কি হবে? এই তিনটাই যদি পরস্পর সমান হয়, তাহলে তাদের অসংখ্য কি সমাধান বিন্দু পাওয়া যাবে, তাদের অসংখ্য সমাধান বিন্দু পাওয়া যাবে। শিক্ষার্থীরা, তোমরা আরেকটু খেয়াল করে দেখো, এই একটি সমীকরণ আরেকটি সমীকরণের উপর দিয়ে গমন করেছে। তোমরা মনে রাখবা যে একটি সমীকরণ যদি আরেকটি সমীকরণের উপর দিয়ে গমন করে, তার মানে একটি আরেকটির উপর একটিকে আরেকটির উপর ডিপেন্ডেন্ট, মানে নির্ভরশীল। এই ক্ষেত্রে সমীকরণ জোড়াকে আমরা নির্ভরশীল বলে থাকি। তাছাড়া তোমরা সমীকরণ দুটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবা যে এই সমীকরণটিকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে এই সমীকরণটি পাচ্ছি, অথবা এই সমীকরণটিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিলে এই সমীকরণটি পাচ্ছি। যে সকল সমীকরণের ক্ষেত্রে তোমরা দেখবে এরকম সম্পর্কটি বিদ্যমান, সেই সকল সমীকরণ জোট কি পরস্পর নির্ভরশীল হবে এবং তাদের সমাধান বিন্দু থাকবে অসংখ্য। এইভাবেও তোমরা জিনিসটি চিন্তা করতে পারবা, ফাইন্ড আউট করতে পারবে এইভাবে। শিক্ষার্থীরা খেয়াল করে তো, তাহলে আমরা 2টা শর্ত পাইলাম। এবার আমি আরো একটু শর্ত তোমাদের। শিক্ষার্থীরা, এই সমীকরণ জোড়ার দিকে লক্ষ্য করে দেখো, আমরা যদি এই সমীকরণ জোড়ার বিন্দু নির্ণয় করে, এই সমীকরণের বিন্দু নির্ণয় করলাম, বিন্দু নির্ণয় করে তার লেখচিত্র অঙ্কন করলাম, সিমিলারলি এটারও বিন্দু নির্ণয় করে যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে দেখা যাবে তাদের লেখচিত্রগুলো দেখো। খেয়াল করে শিক্ষার্থীরা, এই সমীকরণের লেখচিত্র যদি অঙ্কন করে আনুমানিক, আমি দেখাইলাম তোমাদেরকে, যদি লেখচিত্র অঙ্কন করি সমীকরণটির লেখচিত্রটি আনুমানিক এরকম হবে। আমরা যদি আবার এই সমীকরণের লেখচিত্র অঙ্কন করি, সিমিলারলি
এটার লেখচিত্র দেখতে পাবে শিক্ষার্থীরা, আনুমানিক এরকম হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, সমীকরণ দুটি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে। এই সমীকরণটি হলো কি, যে 2x প্লাস 3y ইকুয়াল 12, আর এই সমীকরণটি কত, 3x মাইনাস 2y ইকুয়াল 6। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, সমীকরণ দুটির আমি লেখচিত্র অঙ্কন করলাম। এই লেখচিত্রগুলো দিকে খেয়াল করে দেখো, একটি রেখা আরেকটি রেখাকে একটি মাত্র বিন্দুতে ছেদ করেছে, একটি মাত্র বিন্দুতে। তার মানে কি, এই দুটি সমীকরণ যদি আমরা সমাধান করি, তাদের সমাধান বিন্দু কয়টি পাবো, একটি পাবো, একটি সমাধান বিন্দু পাবো। আবার খেয়াল করে শিক্ষার্থীরা, এই সমীকরণটিকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কি আসে, 4x 6y, এবং এটা হবে 24। এটাকে আবার এটার সাথে এটা যা মিলবে না, মানে এই একটি সমীকরণকে কোনো কিছু দিয়ে গুণ বা ভাগ করে আরেকটি সমীকরণ পাওয়া যাচ্ছে না। এরকম যদি একটিকে কোনো কিছু দিয়ে গুণ করে আরেকটি সমীকরণ আমরা না পাই বা ভাগ করে না পাই, তাহলে সমীকরণ দুটি পরস্পরকে অনির্ভরশীল হবে। আগের উদাহরণে দেখতে পেয়েছো, একটি সমীকরণকে কিছু দ্বারা গুণ করলে বা ভাগ করলে অপর সমীকরণে পাওয়া যাচ্ছে, সেই সকল সমীকরণকে আমরা কি বলবো, পরস্পর নির্ভরশীল সমীকরণ। আর যদি গুণ করে না পাওয়া যায়, তাদের কি বলবো, পরস্পর অনির্ভরশীল সমীকরণ। তার মানে এই সমীকরণ জোটের সমাধান বিন্দু আছে কি, একটি, এবং তারা পরস্পর কি অনির্ভরশীল। আর যে সকল সমীকরণ জোটকে আমরা এরকম সমাধান করতে পারবো বা তাদের সমাধান বিন্দু পাওয়া যাবে, একটি পাই বা একাধিক বিন্দু পাই, সেই সকল সমীকরণ জোটকে আমরা কি বলবে, সঙ্গতিপূর্ণ সমীকরণ। তাদেরকে সঙ্গতিপূর্ণ সমীকরণ জোট, সঙ্গতিপূর্ণ বা সমঞ্জস বলা যায়, তাদেরকে সমাধান করা যাবে। সঙ্গতিপূর্ণ বা সমঞ্জস, এই কথার অর্থ হইল যারা সমাধানযোগ্য বা সমাধান করা যাবে, তাদেরকে আমরা কি বলি, সঙ্গতিপূর্ণ বা সমঞ্জস। আর যাদেরকে সমাধান করা যাবে না, তারা অসঙ্গতিপূর্ণ বা অসমঞ্জস। যেমন সমান্তরাল দুটি সরল রেখা, যে প্রথম উদাহরণটি দিয়েছিলাম, তারাকে অসমঞ্জস বা অসঙ্গতিপূর্ণ। খেয়াল করে শিক্ষার্থীরা, তাহলে সমীকরণ দুটি যদি আমরা সমাধান করি, তাহলে তারা দেখা যায় যে তারা একে অপরকে ছেদ করছে এবং একটি মাত্র বিন্দুতে ছেদ করেছে, তাই তাদের সমাধান বিন্দু কি, একটি। এবার খেয়াল করে দেখো, এই সমীকরণ দুটির সহগগুলোর মধ্যে আমি একটু তুলনা করে দেখি, সহগগুলোর মধ্যে কি সম্পর্ক বিদ্যমান। এখানে x এর সহগ 2, এখানে x এর সহগ 3, তাদের অনুপাত হবে 2/3। এখানে y এর সহগ 3, এখানে y এর সহগ -2। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এই 2/3 এবং 3/2 -3/2 পরস্পরকে সমান নয়। তাহলে কি তাদের মধ্যে এই সম্পর্কের বিদ্যমান যে x এর সহগ দুটোর অনুপাত এবং y এর সহগ দুটোর অনুপাত কি সমান হবে না। যদি এই অনুপাত দুটি সমান না হয়, তাহলে সমীকরণ যদি আমরা সমাধান করি, তাদের কেবলমাত্র একটি সমাধান বিন্দু পাবো। সমীকরণ যে সমাধানযোগ্য, মানে তারা সঙ্গতিপূর্ণ সমঞ্জস, কিন্তু তাদের সমাধান বিন্দু কয়টি পাবো, শুধুমাত্র একটি পাবো। তাহলে এটিকে যদি আমরা সূত্র আকারে, এরকম স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে সূত্র আকারে লিপিবদ্ধ করতে যাই, তাহলে কি দাঁড়ায় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, খেয়াল করো। তাহলে এটি হলো এক্স চলকের সহগদ্বয়ের অনুপাত, এক্স চলকের সহগদ্বয়ের অনুপাত কি a1/a2, তাহলে a1/a2, এটা হলো y চলকের সহগদ্বয়ের অনুপাত, তাহলে ওটা কি আসতেছে b1/b2, এবং এই অনুপাত দুটি কি সমান হবে না, এই অনুপাত দুটি সমান হবে না। তাহলে শিক্ষার্থীরা দেখো, এক জোড়া সমীকরণ থেকে আমরা যে শর্তগুলো পাইলাম, যে এই সমীকরণ দ্বয়ের লেখচিত্র অঙ্কনের মাধ্যমে আমরা দেখলাম কি তাদের কোনো সমীকরণকে সমাধান করা যাচ্ছে না, কোনো সমীকরণের সমাধান অনেক বিন্দু পাচ্ছি, আবার কোনো সমীকরণের সমাধানগুলি একটি মাত্র বিন্দু পাচ্ছি। তার মানে প্রথম যে শর্তটি ছিল, সেখানে ছিল দুটি সমীকরণের যদি লেখচিত্র অঙ্কন করে দেখা যায় যে তারা সমান্তরাল হয়ে যাচ্ছে, তারা কি একে অপরকে ছেদ করছে না। ছেদ না করলে তাদের কোনো সমাধান বিন্দু নেই, কারণ সমাধান বিন্দু বলতেই বোঝায় তাদের ছেদ বিন্দু। সমীকরণ দুটির ছেদ বিন্দুকে আমরা কি বলি, সমাধান বিন্দু বলি। তাহলে তাদের ওই সমীকরণ জোট থেকে আমরা একটা শর্ত তৈরি করলাম, যে শর্তটা এনে লেখা হইলো। আবার পরের সমীকরণ জোট থেকে এরকমভাবে দেখলাম যে একটি রেখা আরেকটি রেখার উপর দিয়ে গমন করছে, তার মানে তারা একাধিক বিন্দুতে ছেদ করেছে। ওই সমীকরণ জোট থেকে যে শর্তটি পেলাম, সেই শর্তে স্ট্যান্ডার্ড ইকুয়েশন সূত্র আকারে লিপিবদ্ধ করলাম, এবং এই সমীকরণ জোড়া থেকে শর্তটি আরেকটি সূত্র আকারে লিপিবদ্ধ করলাম। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি জানতে পারলাম সমীকরণ জোট থেকে? দেখো শিক্ষার্থীরা, যে আমরা জানতে পারলাম, চিত্র থেকে বোঝা গেল, এবং সেই চিত্রের প্রেক্ষাপট আলোচনা করে সমীকরণ জোটের চলক দ্বয়ের সহগগুলোর মধ্যে এই সম্পর্কগুলো আমরা পেলাম।
চিত্রের সাপেক্ষে আমি দেখাইলাম এবং তাদের এই যেগুলো ছেদ করলো না বা ছেদ করলো বা একাধিক বিন্দুতে ছেদ করলো তাদের চিত্র দেখলাম এবং তাদের চলকদের সহকদের অনুপাতগুলোর মধ্যে আমরা এই সম্পর্কগুলো দেখতে পেলাম। তার মানে কোনো সমীকরণ জোটের চলকদ্বয়ের সহগ এবং ধ্রুবপদদ্বয়ের অনুপাতগুলোর মধ্যে যদি এরকম সম্পর্কগুলো বিদ্যমান থাকে তাহলে তাদের মধ্যে আমরা কি কি লিখতে পারি। দেখো শিক্ষার্থীরা, 1 নম্বর যে শর্তটি ছিল যে এটা কি অসঙ্গতিপূর্ণ। অসঙ্গতিপূর্ণ যদি এরকম সম্পর্ক বিদ্যমান পায় তাহলে কি হবে, এটা অসঙ্গতিপূর্ণ হবে, অনির্ভরশীল হবে। অনির্ভরশীল হবে এবং কোনো সমাধান বিন্দু নেই। সমাধান বিন্দু নেই। শিক্ষার্থীরা দেখো, এই অসঙ্গতিপূর্ণ বা অসমঞ্জস কথাটি একই অর্থ। অসঙ্গতিপূর্ণ মানে কি যা সমাধান করা যাবে না, যায় না, সমাধানযোগ্য নয়, তাকে আমরা কি বলি, অসঙ্গতিপূর্ণ। এই ক্ষেত্রে তাদের লেখচিত্র অঙ্কন করলে দেখা যাবে রেখা দুটি পরস্পরকে কি সমান্তরাল হবে রেখা দুটি। এই সমীকরণ দুটির ক্ষেত্রে খেয়াল করো, এখানে যেটা পাইলাম শিক্ষার্থীরা সঙ্গতিপূর্ণ, তার মধ্যে তাদেরকে সমাধান করা যাবে, সমাধানযোগ্য, সঙ্গতিপূর্ণ বা সামঞ্জস্য বলতে পারি। শিক্ষার্থীরা সঙ্গতিপূর্ণ, নির্ভরশীল, অসংখ্য সমাধান পাওয়া যাবে। অসংখ্য সমাধান আছে। 3 নম্বর শর্তটির দিকে খেয়াল করে দুই শিক্ষার্থীরা, এরকম যদি কোনো শর্ত বিদ্যমান থাকে তাদের চলকের সহগদের মধ্যে যদি এরকম কোনো সম্পর্ক বিদ্যমান থাকে তাহলে আমরা কি বলতে পারবো, সঙ্গতিপূর্ণ, অনির্ভরশীল একটি মাত্র সমাধান আছে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, তাহলে আমরা এই শর্তগুলো আমরা লেখচিত্র না অঙ্কন করে, আমি তোমাদের লেখচিত্র অঙ্কন করে বোঝানোর জন্য লেখচিত্র অঙ্কন করে দেখাইলাম যে কোনটা সমাধান করা যাচ্ছে, কোনটা সমাধান করা যাচ্ছে না, বা কোনটা সমাধানগুলো অসংখ্য সমাধান বিন্দু পাওয়া যাবে, বা কোনটা সমাধান একটি মাত্র সমাধান বিন্দু পাওয়া যাবে। কিন্তু আমরা লেখচিত্র অঙ্কন করে তো আর এগুলো করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আমরা লেখচিত্র অঙ্কন করে তোমাদেরকে বোঝাইলাম, কিন্তু তা থেকে আমরা যে সিদ্ধান্তগুলো পাইলাম সিদ্ধান্তগুলো তাদের চলকের সহগদের মধ্যে এই সিদ্ধান্তগুলো নিয়ে আসলাম। এবং চলকের সহগদের মধ্যে এই ধরনের সম্পর্কগুলো যদি বিদ্যমান থাকে তাহলে আমরা সহজেই লেখচিত্র অঙ্কন না করে সহজেই এই শর্তগুলোর দিকে খেয়াল করে আমরা সহজে বলতে পারবো কোন সমীকরণ জোট সমাধান করা সম্ভব, কোনটা সমাধান করা সম্ভব নয়। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারছো। এবার আমি দুটি এক জোড়া সমীকরণ নিয়ে এরকম 3টি কন্ডিশন, 3 জোড়া সমীকরণ নিয়ে তোমাদেরকে আমি দেখাবো, যে 3টি অঙ্ক দেখাবো যে কোনটা সমাধান করা যাচ্ছে, কোনটা যাচ্ছে না, বা কয়টি সমাধান বিন্দু আছে। শিক্ষার্থীরা তোমরা এই শর্তগুলো তুলে নাও। এই শর্তগুলো তোমরা বইয়ের 227 পৃষ্ঠায় শর্তগুলো পাবে, একটি ছক আকারে এই শর্তগুলো দেওয়া আছে 227 পৃষ্ঠায়। বইয়ের পাঠ্যবের 227 পৃষ্ঠায় এই শর্তগুলো আছে, ওইখান থেকে তোমরা পড়তে পারবে এবং শর্তগুলো তুলে নাও। আমি এই শর্তের সাপেক্ষে 3টি অঙ্ক দেখাবো তোমাদেরকে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 228 পৃষ্ঠা, পাঠ্য বইয়ের 228 পৃষ্ঠার যে অঙ্কগুলো এগুলোর দিকে খেয়াল করো। প্রথম অঙ্কটি আমি নিলাম, তাহলে আমরা দেখব যে এই সমীকরণ জোট, এই দুটি সমীকরণ সমাধান করা যাবে কিনা, বা সমাধান করলে কয়টি সমাধান বিন্দু পাবো, এটা আমরা খেয়াল করি শিক্ষার্থীরা। তো এটা সমাধান করা, তার জন্য আমরা এই যে 3টি শর্ত আছে 3টি শর্তের সাথে এটা তুলনা করব, দেখি কি দেখায়। খেয়াল করে শিক্ষার্থীরা, এখানে x1 এর সহগ কত 1, তাহলে দ্যাট মিনস এই 1 বলতে বোঝাচ্ছে a1 এর মান, এখানে 1, এখানে x এর সহগ 1, তার মানে এই a2 এর মান কত 1, এখানে y এর সহগ কত -1, তার মানে
এই B1 এর মান হলো -1, এখানে y এর সহগ +1, তার মানে B2 এর মান +1। শিক্ষার্থীরা খেয়াল করে তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে A1/A2 সমান সমান কত 1/1, এই A1 হলো এই 1, A2 এখানের এই 1, তাহলে 1/1 সমান সমান কত 1। B1/B2 মানে কি, B1 হলো এই y এর সহগ, B1 এখানে তো এটার মান কত -1, আবার এখানে এই B2, দ্যাট মিন্স এই জায়গায় হলো B2, এটার মান কত 1/1 সমান সমান কত -1। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো আমরা A1/A2 মান পেলাম কি 1, B1/B2 মান কি পেলাম -1। এটা এই তিনটি শর্তের কোনটির সাথে মিলে, স্পষ্ট খেয়াল করে দেখবে তোমরা 3 নম্বর শর্তের সাথে মিলে গেল। দেখো A1/A2 মান 1, B1/B2 মান দুটি কি সমান নয়, মান দুটি সমান মানে 3 নম্বর শর্তের সাথে মিলে গেল। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু এই A1/A2 নট ইকুয়াল B1/B2, সুতরাং সমীকরণ জোট কি সঙ্গতিপূর্ণ বা সামঞ্জস্য বলতে পারো তোমরা, সঙ্গতিপূর্ণ, ঠিক আছে, অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে, এবং একটি মাত্র সমাধান আছে। শিক্ষার্থীরা খেয়াল করো তোমাদের এই যে শর্তটি, এই শর্তের পাশে আমি যে শর্তটা লিখে দিয়েছিলাম নিশ্চয়ই তোমাদের খাতায় আছে, মিলিয়ে দেখো যে দুটো সমান না হলে তাদের শর্তটা কি ছিল, তারা সঙ্গতিপূর্ণ মানে তাদেরকে সমাধান করা যাবে, বা সামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। তার মানে তাদের যদি লেখচিত্র অঙ্কন করে দেখা যাবে তারা একটি বিন্দুতে একে অপরকে একটি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার শিক্ষার্থীরা? এই অনির্ভরশীল কথাটির অর্থ দেখো শিক্ষার্থীরা, আমরা যদি এই যে ইকুয়েশনটা এইটা বা এটাকে যদি কোনো কিছু গুণ অথবা কোনো সংখ্যা দিয়ে গুণ করি অথবা ভাগ করি, একটি সমীকরণ থেকে আরেকটি সমীকরণ পাওয়া যাচ্ছে না। যদি এরকম গুণ বা ভাগ করে একটি সমীকরণ থেকে আরেকটি সমীকরণ পাওয়া যায়, তখন ওই দুটি সমীকরণকে আমরা বলি নির্ভরশীল, আর না পাওয়া গেলে তাদেরকে বলা হয় অনির্ভরশীল। এবার আমি আরও এক জোড়া সমীকরণে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, এখানেও যদি আমরা এরকম সহগদের অনুপাতগুলো নিই, লক্ষ্য করো যে এখানে A1 মানে কি 2, এই A1 x এর সহগ A1, এখানে x এর সহগ 2, তাহলে A1 এর মান কত 2, A1/A2, আবার A2 এর জায়গায় কি আছে 4 আছে, তাহলে A1/A2 হলো 2/4 সমান সমান হাফ। B1/B2 খেয়াল করে দেখো B1/B2, এখানে B1 এর মান কি এখানে 1, B2 এর মান কত 2, তাহলে মান বসালে আসতে কত শিক্ষার্থীরা হাফ। C1/C2 খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, C1 এর মান কত 3, আর C2 এর মান কত 6, যার ক্যালকুলেশন আসছে 2। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, এই যে আমরা মানটি বের করলাম, A1/A2 এর মান হাফ, B1/B2 এর মান 2, C1/C2 এর মান হাফ, এটা কোনটার সাথে মিলে গেল শিক্ষার্থীরা? ঠিক 2 নম্বর শর্তের সাথে। খেয়াল করে দেখো তিনটি জিনিসই কি সমান, যখন তিনটি জিনিস সমান হয় তখন তোমাদের এই পাশে একটি শর্ত লিখে দিয়েছিলাম, তারা কীরকম হবে তোমাদের খাতায় আছে, খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, যে তারা সঙ্গতিপূর্ণ। এই সমীকরণ জোট কি সঙ্গতিপূর্ণ, তার মানে সমাধান করা যাবে, এবং আমাদের সমাধান বিন্দু কী হবে অসংখ্য। তার মানে এই দুটি সমীকরণ যদি তুমি লেখচিত্র অঙ্কন করে দেখা যাবে যে একটি সমীকরণ আরেকটি সমীকরণের উপর দিয়ে ভ্রমণ করছে, তার মানে এরা একাধিক বিন্দুতে, অসংখ্য বিন্দুতে এরা একে অপরকে কি ছেদ করেছে, তাই তাদেরকে বলা হয় কি অসংখ্য সমাধান আছে বলা হয়। তাহলে সমীকরণ জোট কি সঙ্গতিপূর্ণ। তাহলে আমরা বলতে পারি যেহেতু A1/A2 সমান সমান B1/B2 সমান সমান যে C1/C2, সুতরাং সমীকরণ জোট
জোট কি সঙ্গতিপূর্ণ, সঙ্গতিপূর্ণ, নির্ভরশীল, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো যে যেহেতু এই 2 নম্বর শর্তের সাথে মিলে গেল, 2 নম্বর শর্তের এই পাশে কি লিখেছিলাম আমি, যে তারা সঙ্গতিপূর্ণ, নির্ভরশীল, অসংখ্য সমাধান আছে। নির্ভরশীল জিনিসটা কি খেয়াল করে দেখো, এই সমীকরণটিকে আমি যদি 2 দ্বারা গুণ করি, ঠিক এই সমীকরণটি পেয়ে যাচ্ছি শিক্ষার্থীরা। 2 দ্বারা গুণ করলে 4x 2y 6, মানে এই সমীকরণটির সাথে মিলে যাচ্ছে। বা এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2x y এবং 3 চলে আসবে। তাহলে এরকম যদি একটিকে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অপর সমীকরণটি পাওয়া যায়, তাহলে ওই সমীকরণ জোটকে আমরা কি বলবো, নির্ভরশীল বলবো, নির্ভরশীল। আর সঙ্গতিপূর্ণ, এই শর্তের থেকে আমরা জানতে পারি সঙ্গতিপূর্ণ এবং তাদেরকে অসংখ্য সমাধান আছে। শিক্ষার্থীরা তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি আরেকটি উদাহরণ দেবো শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা খেয়াল করো, এই সমীকরণ জোটের দিকে খেয়াল করে দেখো। এই সময় তোমরা সর্বপ্রথম সমীকরণগুলো বইয়ের মধ্যে 4টা এই পাশে আছে, 10টা পাশে। আমি এই সমীকরণ জোটকে এই সমীকরণের সাথে মিলিয়ে নিলাম, মানে এই সমীকরণের আকারে সাজিয়ে নিবে। সবসময় সমীকরণ জোটকে স্ট্যান্ডার্ড সমীকরণ জোটের সাথে সাজিয়ে নেবে। দেখো বাম পাশে আছে এক্স চলক, ওয়াই চলকগুলো, আর ডান পাশে আমাদের ধ্রুবপদ আছে। আমি সেইভাবে সমীকরণ দুটো আগে সাজিয়ে নিলাম। যে কোনো অঙ্ক করার আগে এইভাবে এই সমীকরণের সাথে মিলিয়ে সাজিয়ে নিতে হবে আগে। তাহলে এখানেও দেখো, এখানে আমরা কি পাচ্ছি শিক্ষার্থীরা, যে এখানে a1 বাই a2 সমান সমান কত, 1/3, 1/3, b1 বাই b2 সমান -1/-3 ইকুয়াল 1/3, c1 বাই c2 সমান সমান 4/10 সমান সমান 2/5। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা এক্স চলকের সহগদের অনুপাত বের করলাম, ওয়াই চলকের সহগদের অনুপাত বের করলাম, ধ্রুবপদের অনুপাত বের করলাম। এখানে কি দেখতে পাচ্ছি, দেখো এই দুইটা সমান, বাট এটা তাদের সমান নয়। তার মানে 1 নম্বর শর্তটির সাথে মিলে গেল। এখানে কি লিখেছিলাম, যে তারা অসঙ্গতিপূর্ণ বা অসামঞ্জস, তাদের কোনো সমাধান সম্ভব না, তারা অনির্ভরশীল। তাহলে আমরা লিখতে পারি যেহেতু a1 বাই a2 সমান সমান b1 বাই b2 নট ইকুয়াল c1 বাই c2, সুতরাং সমীকরণ জোট অসঙ্গতিপূর্ণ। অসঙ্গতিপূর্ণ মানে কি, তাদের সমাধান করা সম্ভব নয়, তাদের সমাধান যোগ্যতা নেই। অনির্ভরশীল ও কোনো সমাধান নেই, দ্যাট মিনস এই সমীকরণ দুটির যদি তোমরা লেখচিত্র অঙ্কন করো শিক্ষার্থীরা, দেখবে যে এরা পরস্পর সমান্তরাল সরলরেখা, তার মানে তারা একে অপরকে কোনো বিন্দুতে ছেদ করবে না। যদি এই সমীকরণ দুটি লেখচিত্র অঙ্কন করে দেখা যাবে তারা একে অপরকে কোনো বিন্দুতে ছেদ করে না, তারা সমান্তরাল রেখা, তাই তাদের কোনো সমাধান নেই। আর যাদের সমাধান নেই, সমাধান করা সম্ভব নয়, তাদের সমাধান যোগ্যতা নেই, তাদেরকে আমরা কি বলি, অসঙ্গতিপূর্ণ বা অসামঞ্জস। আর অনির্ভরশীল, খেয়াল করে দেখে এখানে একটি সমীকরণকে যদি কোনো কিছুতে গুণ করে অপর সমীকরণ পাওয়া যাচ্ছে না, বা ভাগ করে অপর সমীকরণটা আমরা পাচ্ছি না, একটি থেকে আরেকটি পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে বলবো কি ওই সমীকরণ জোটকে অনির্ভরশীল। ক্লিয়ার শিক্ষার্থীরা? তাহলে দেখো এই শর্তটি আমাদের 1 নম্বর শর্তের সাথে মিলে গেল। তাহলে এ থেকে আমরা এই সিদ্ধান্তটি নিতে পারি। তোমাদের এই 3টি শর্ত আমি লিখে দিয়েছি। তাহলে শিক্ষার্থীরা 12.1 চ্যাপ্টারটি মোটামুটি যে আলোচনাটুকু, মেইন থিম বা বেসিক থিমটি আমি তোমাদেরকে তুলে ধরলাম, এবং 3টি অঙ্ক ওই থিমের থেকে 3টি অঙ্ক দেখিয়ে দিলাম। তোমরা এই ধরনের অঙ্কগুলো সবাই করে ফেলবে। বিশেষত বইয়ের তোমরা যে অঙ্কগুলো করবে আমি লিখে দিচ্ছি শিক্ষার্থীরা। তোমরা বইয়ের HW আকারে দেখো শিক্ষার্থীরা, 1, 2, 3, 6, 4 এবং 5 অন্য ক্লাসে দেখাবো। এটি একটু অন্য ধরনের অঙ্ক শিক্ষার্থীরা। 6, 7, 9,
ঠিক আছে, এই অঙ্কগুলো শিক্ষার্থীরা এই অঙ্কগুলো তোমরা করবে। আর অন্য অঙ্কগুলোর মধ্যে একটু পার্থক্য আছে, সেটা তোমাদের আলোচনা করব আমি পরের ক্লাসে। এগুলো তোমাদের HW রইল শিক্ষার্থীরা। এই আমি যে অঙ্কগুলো দেখাইলাম বা যে শর্তগুলো শিখালাম, এই শর্ত অনুযায়ী তোমরা এই অঙ্কগুলো নিজেরা বাসায় করে ফেলবে, এবং কোনো সমস্যা থাকলে শিক্ষার্থীরা আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবে, তাহলে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দিব। আর শিক্ষার্থীরা গত ক্লাসে তোমাদের একটি প্রশ্ন ছিল যে তোমরা বলেছিলে লগের সৃজনশীল যে অঙ্কটি 5 নম্বর অঙ্কটি 5-এর কয়ের যে ওয়াইয়ের 3-র স্থলে আমি ওয়াই লিখেছিলাম, সমস্যা নেই, আমি ওয়াই দিয়ে অঙ্কটি দেখিয়েছি। ঠিক আছে, তোমরা সেখানে ওয়াইয়ের স্থলে 3 বসিয়ে অঙ্কটি করবে। ভিত্তি ওয়াইয়ের জায়গায় জিনিসটি এরকম ছিল শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, ওইখানে জিনিসটি আমি এইভাবে লিখেছিলাম লগ ওয়াই রুট পাওয়ার ওয়াই কিউব, এরকম ছিল, কিন্তু বইয়ে দেওয়া ছিল ভিত্তিটি 3। তাহলে তোমরা এখানে ভিত্তি 3 দিয়ে লিখবে, সমস্যা নেই। ভিত্তি 3 দিয়ে লিখার পর পরের লাইনে যখন অঙ্কটি করতে যাবে শিক্ষার্থীরা, সেখানে লগ ভিত্তি 3 থাকবে। এই ওয়াইয়ের মানটি দেখবে উদ্দীপকে দেওয়া আছে ওয়াইয়ের মান 3, তাহলে ওয়াইয়ের মানটি তোমরা বসিয়ে দিবে, ওয়াইয়ের মান 3 বসিয়ে দিলে তার পরের অংশে দেখো শিক্ষার্থীরা, ওয়াইয়ের মান যদি 3 বসিয়ে দাও তাহলে এখানে 3, আর এই 3 এবং এই হাফ গুণ করলে আমাদের চলে আসবে 3/2। তার মানে তার মানটি কি আসবে 3/2। আমরা এই সূত্রটি জানি যে ভিত্তি এবং রাশি যদি মিলে যায় তাহলে সূচকটি হবে তার মান, এই সূত্রটি জানি। এইভাবে তোমরা জিনিসটি সলভ করে নেবে শিক্ষার্থীরা। ওকে, ভালো থাকো, আর বাসায় যে অঙ্কগুলো দিলাম সেগুলো প্র্যাকটিস করো, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো। ওকে।